হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেইন করে শোনাবো হইচইতে সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ হোমস্টে মার্ডার্স। নামটা শুনেই আমরা বুঝতে পারছি এটি একটি জমজমাট মার্ডার মিস্ট্রি থ্রিলার সিরিজ। সিরিজটিতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, সৌরভ দাস, পার্নো মিত্র, সোহিনী সরকার, অপরাজিতা ঘোষ, দেবচন্দ্রিমা সিংহ রয়, আরও অনেকে। কাস্টিং শুনে বোঝাই যাচ্ছে যে ভালো ভালো অভিনেতা এবং অভিনেত্রীদের মিলিত ওয়েব সিরিজ এই হোমস্টে মার্ডার্স। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লেনেশনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লেনেশন অফ হোমস্টে মার্ডার্স। ইনি হলেন মিসেস মনীষা সেন গোমস। রিসেন্টলি এনার স্বামী মারা গেছেন, অথচ ইনি এখন অপসরা সেজে পুরোদস্তুর মাতাল হয়ে পার্টি করছেন। হোটেলের ওয়াশরুমে ফ্রেশ হতে গিয়ে মনীষা তার পার্সের মধ্যে একটা চিরকুট দেখতে পায়, কিন্তু অতিরিক্ত নেশার কারণে মনীষা রীতিমতো চোখে সর্ষে ফুল দেখছিল। তাই চিরকুটে কি লেখা আছে মনীষা সেটা ঠিকমতো ঠাউর করতে পারে না। বিরক্ত হয়ে চিরকুটটা সেখানেই ফেলে রেখে মনীষা তার গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর আমরা দেখি মনীষার ফেলে যাওয়া চিরকুটটা কেউ একজন তুলে নিল। অতিরিক্ত নেশার কারণে গাড়িতে যেতে যেতে মনীষা ঘুমিয়ে পড়েছিল। কিছুটা যাওয়ার পর ঘুম ভেঙে যেতে মনীষা খেয়াল করে যে তার গাড়িটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে এবং গাড়িতে কোনো ড্রাইভার নেই। মনীষা একটু অবাক হয়ে টলমলো পায়ে বাইরে বেরিয়ে তার ড্রাইভারকে ডাকতে শুরু করে, কিন্তু কাউকে দেখতে পায় না। হঠাৎই মনীষা দেখে যে তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। এরপরই আমরা দেখতে পাই কোনো একজন অজ্ঞাত ব্যক্তি মনীষাকে আহত করে একটা জায়গায় বেঁধে রেখেছে। ব্যক্তিটি মনীষাকে একটি মেয়ের ছবি দেখায়। ছবিটা দেখেই মনীষা বুঝতে পারে যে তার মৃত্যু ঘনিয়ে আসছে, আর ঠিক তাই হয়। বারংবার ছুরি দিয়ে আঘাত করে নৃশংসভাবে খুন করা হয় মনীষাকে। কিছুক্ষণ পর পুলিশ উদ্ধার করে মনীষার ক্ষত বিক্ষত দেহ। এই ঘটনার পরেই সিন শিফট হয় পাহাড়ে। এই বাংলোটার নাম অনন্যা হোমস্টে। এই হোমস্টের মালিক কুনাল আর মিতা, এরা সম্পর্কে স্বামী স্ত্রী। কুনাল এই র্যাকটার ওপরে এমার্জেন্সি লাইটটা রেখে দিলে মিতা বলে এই র্যাকটা এবার নামাতে হবে, কারণ র্যাকটা এতটাই উঁচুতে যে মিতা বা হোমস্টের যিনি সহকর্মী আছেন তার হাত যায় না। আর এখানে প্রত্যেক দিনই পাওয়ার কাট হয়, তাই এমার্জেন্সি লাইটটা সবসময় ওদের দরকার পড়ে। আজ এই হোমস্টেতে 6 জন গেস্টের বুকিং আছে। কুহেলি মিত্র, অনিমেষ সেন, দামিনী রায়, টনি, জিউ আর দীপক মালহোত্রা। কিন্তু দীপক মালহোত্রা ফোন করে জানায় যে তার শাশুড়ি মা মারা যাওয়ার কারণে সে আসতে পারবে না, তাই বুকিংটা ক্যান্সেল করছে। দামিনী রায়, টনি এবং জিউ আগের দিন থেকেই এই হোমস্টেতে রয়েছে। অনিমেষের সাথে রাস্তায় তার ছোটবেলার বন্ধু কিঞ্জলের দেখা হয়। কিঞ্জলও অনিমেষের সাথে অনন্যা হোমস্টেতেই ওঠে। দীপক মালহোত্রার ক্যান্সেল করে দেওয়া রুমটাই কিঞ্জলকে দেওয়া হয়। এরপরেই অনন্যা হোমস্টেতে এসে পৌঁছান কুহেলি মিত্র। দুপুরে লাঞ্চের সময় জিউ কুহেলির ব্যাগে বেশ কিছু টাকা দেখতে পায়। কুহেলি মিত্র মিতাকে কোনো একটা দরকারে তার ঘরে যেতে বলে। জিউ সবটাই খেয়াল করে। অনিমেষ আর কিঞ্জলের সাথে আলাপ হয় দামিনী রায়ের। কিঞ্জল একজন আইপিএস অফিসার এবং বর্ধমানের এসপি, এটা জানার পর দামিনী কিঞ্জলকে জিজ্ঞেস করে যে সে মুর্শিদাবাদের এসপি অরুণ সেনগুপ্তকে চেনে কিনা। কিঞ্জল বলে যে সে মুর্শিদাবাদের এসপি অরুণ সেনগুপ্তের নাম শুনেছে, কিন্তু আলাপ হয়নি। সন্ধেবেলা ওরা একটা বোন ফায়ার অ্যারেঞ্জ করে, সবাই মিলে একসাথে আড্ডা জমায়। অনিমেষ সেন একজন লেখক, থ্রিলার রাইটার, তাই সবাই অনিমেষের কাছে আবদার করে যে অনিমেষ এখন নতুন যে লেখাটা লিখছে সেই গল্পের প্লটটা সবাইকে শোনাতে। অনিমেষ সবাইকে গল্পটা বলতে শুরু করে, যদিও গল্পটা অনিমেষ সবেই লিখতে শুরু করেছে, পুরোটা এখনো শেষ হয়নি। অনিমেষ বলে যে সে যে গল্পটা লিখছে সেটা দীঘার একটি হলিডে হোমকে নিয়ে। সেখানে কয়েকজন আসে ছুটি কাটাবে বলে। সেখানে কৃতিকা নামের একটি মেয়ে হলো সবার টার্গেট। তার একটি পাস্ট আছে এবং সেই পাস্টের সাথে সবাই জড়িত। একদিন খাওয়া দাওয়ার সময় হঠাৎ করেই কৃতিকা মারা যায়, তবে কিভাবে মারা যায় সেটা এখনো শিওর নয়। হয়তোবা খাবারে কোনো অ্যালার্জি থেকে। এটা শুনে মিতা বলে, হ্যাঁ এরকম হয়তো। মিতারও বাদামে ভয়ঙ্কর অ্যালার্জি আছে। একবার তো তার এত শরীর খারাপ হয়েছিল যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। প্রায় জমে মানুষের টানাটানির মতো অবস্থা। কুহেলি মিত্র কেমন যেন একটা আনকমফোর্টেবল ফিল করছিল। এরপর সবাই কিঞ্জলকে তার কোনো একটা কেসের অভিজ্ঞতা শেয়ার করতে বলে। কিঞ্জল তখন হাইওয়েতে মনীষা সেন গোমসের মার্ডারের কথাটা বলতে শুরু করে। নিউজ পেপার সংবাদ শিরোনামের মালিক নিশীথ সেনের স্ত্রী ছিলেন মনীষা সেন গোমস, আর সেই খুনের মোটিভ ছিল রিভেঞ্জ।
দামিনী বলে, খুনের মোটিভ যে রিভেঞ্জ ছিল সেটা আপনারা কি করে বুঝলেন? কিঞ্জল বলে, খুন করার ধরন দেখে যে খুন করেছে তার সাইকোলজিক্যাল স্ট্যাটাসটা বোঝা যায়। কন্টিনিউয়াস 27 বার তাকে ছুরি দিয়ে স্ট্র্যাপ করা হয়েছে। খুনের গল্প শুনেই কুহেলি প্রথম থেকেই খুব আনকমফোর্টেবল ফিল করছিল। এতদূর শোনার পর কুহেলি বিরক্ত হয়ে ওখান থেকে উঠে চলে যায়। মিতা বলে, এবার বোধহয় আমাদের এই সব মার্ডারের টপিক ছেড়ে অন্য কোনো বিষয়ে আড্ডা মারা উচিত। সবাই মিতাকে গান গাওয়ার অনুরোধ করলে মিতা একটা গান শুরু করে। গানটি হলো শেষ নাহি যে শেষ কথা কে বলবে। মিতার গান চলাকালীনই দামিনী ওখান থেকে চলে যায়। গান চলাকালীনই হঠাৎ করেই পাওয়ার কাট হয়ে যায়। কুনাল এমার্জেন্সি লাইটটা আনতে গিয়ে দেখে যে র্যাকের উপর লাইটটা নেই। কুনালের মনে হয় সে কাউকে যেন একটা ওর পাশ থেকে চলে যেতে দেখল। এরপরই আমরা দেখতে পাই কুহেলি মিত্রর ঘরে কেউ একজন ঢুকেছে। কুহেলি মিত্রকে একটা সাদা চাদরে জড়িয়ে বারংবার ছুরি দিয়ে আঘাত করা হচ্ছে। এক সময় কুহেলি মিত্র মেঝেতে লুটিয়ে পড়ে। আর্তনাদ শুনে একে একে সবাই এসে দেখে কুহেলি মিত্রর ডেড বডি। কিঞ্জল সবাইকে বলে পুলিশ আসার আগে এখান থেকে কেউ কোথাও যেতে পারবে না। মিতা জানায় যে তাদের এই বাংলোতে আসার আর অন্য কোনো রাস্তা নেই। ওরা সবাই যেখানে আড্ডা দিচ্ছিল ওটাই একমাত্র ভেতরে আসার রাস্তা। তাহলে কি ওদের মধ্যে কোনো একজনই খুনি? কিঞ্জল জানায় যে তার লোকাল পুলিশের সাথে কথা হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এই বাংলোতে যারা আছে তাদের মধ্যে কেউ একজন খুনি বুঝতে পেরে সবাই সবাইকে সন্দেহ করতে শুরু করে। এর উপর আমরা আবার দেখি জিউ কুহেলির হ্যান্ডব্যাগটা চুরি করেছে। জিউ লাঞ্চের সময় কুহেলির ব্যাগে টাকা দেখে লোভটা আর সামলাতে পারেনি। কিঞ্জল কিছুক্ষণ পর আবার সবাইকে জানায় যে ঝড় বৃষ্টির জন্য রাস্তায় ধস নামার কারণে পুলিশের আসতে দেরি হবে। সবাই খুব অস্থির হয়ে ওঠে। ঘরের ভেতরে একটা ডেড বডি পড়ে রয়েছে, বাইরে তুমুল ঝড় বৃষ্টি। প্রত্যেকটা মিনিট সবার কাছে বড্ড বেশি মনে হচ্ছিল। কিঞ্জল বলে যে তার ফোনে লোকাল থানার ওসির ফোন আসছে। কিঞ্জল বাইরে থেকে কথা বলে সে সবাইকে জানায় যে সে জানতে পেরেছে কুহেলি মিত্র নাকি একসময় অনন্যা নামে একটি অনাথাশ্রমে চাকরি করত এবং সেই অনাথাশ্রমের অন্যতম মালিক ছিলেন মনীষা সেনগোমস। আরও আশ্চর্যজনক ব্যাপার যে মনীষা খুন হওয়ার আগে নাকি লাস্ট কলটা এসেছিল কুহেলির ফোন থেকেই। দামিনী বলে, এই হোমস্টের নামও তো অনন্যা। কিঞ্জল বলে, এমনটা তো হতেই পারে যে মনীষা সেনগোমস আর কুহেলি মিত্রর খুনের ঘটনার কারণটা একই। ওরা মিতাকে প্রশ্ন করলে মিতা বলে যে সে কুহেলি মিত্রকে আগে চিনত না, আর এই হোমস্টের নাম অনন্যা সে তো এমনিই দিয়েছে, এত ভেবে দেয়নি। কিঞ্জল সবাইকে জিজ্ঞেস করে যে অনন্যা হোমস্টের কথা তারা কোথা থেকে জানতে পারলো। সবাই বলে যে তারা সোশ্যাল মিডিয়ার বিজ্ঞাপন দেখে জানতে পেরেছে। সেই বিজ্ঞাপনে মিতার ছবিও ছিল। কিঞ্জল আর অনিমেষ টর্চ নিয়ে কুহেলি মিত্রর ঘরের নিচের দিকটাতে খুনি ছুরিটা ফেলে দিয়েছে কিনা সেটা খোঁজাখুঁজি করতে গিয়ে একটা জুতোর ছাপ দেখতে পায়। তারপরেই ওরা দেখে যে দামিনী ব্যালকনিতে চিন্তিত মুখে পায়চারি করছে। দামিনীও ওদেরকে দেখতে পেয়ে সতর্ক হয়ে যায়। মিতা কিঞ্জলকে জানায় যে দুপুরে লাঞ্চের পর কুহেলি মিতাকে তার ঘরে ডেকে পাঠিয়েছিল। তারপর কুহেলি মিতার হাতে একটা চিরকুট দিয়ে বলে যে তুমি কি চাও গীতা, রিভেঞ্জ? আমরা দেখি চিরকুটে কুহেলিকে ব্ল্যাকমেল করে লেখা 27 ফেব্রুয়ারি অনন্যা হোমস্টে বনসুনধামে কুহেলিকে যাবার কথা বলা হচ্ছে। তারপর লেখা রয়েছে 27 ফেব্রুয়ারি তারিখটা মনে পড়ে? পিয়া দেখে মনে পড়ছে? না এলে কিন্তু বিপদ, সমস্ত প্রমাণ পাবলিক ডোমেইনে চলে যাবে। মিতা বলে তার যমজ দিদির নাম গীতা, গীতা সান্যাল। গীতা অনন্যা অনাথাশ্রমে অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করত। গীতার সাথে মিতার সম্পর্কটা সেরকম ভালো ছিল না বলে ওদের খুব কমই কথাবার্তা হতো। কুহেলিও অনন্যা অনাথাশ্রমেই কাজ করত, আর গীতাও তাই। তাই কুহেলি এখানে এসে মিতাকে দেখে গীতা ভেবেছিল, কারণ অনন্যা অনাথাশ্রমের কেউই জানতো না যে গীতার যমজ বোন আছে, আর মিতাও জানতো না যে গীতা অনন্যা অনাথাশ্রমে চাকরি করে। কুহেলি মিতাকে গীতা বলে সম্বোধন করতেই মিতা এসব কিছু জানতে পারে। কয়েক বছর আগে গীতা কোভিডে মারা যায়। কিঞ্জল বলে তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো কুহেলি মিত্র অনন্যা অনাথাশ্রমে কাজ করত। মিতার যমজ দিদি গীতা সান্যালও অনন্যা অনাথাশ্রমেই কাজ করত। মিতা এবং গীতা দুজনকেই একই রকম দেখতে, আবার এই হোমস্টের নামও অনন্যা। কুহেলি মিত্র খুন হওয়ার কিছুদিন আগেই মনীষা সেনগোমস খুন হয়। তার মানে সবকিছুই একটার সাথে একটা কানেক্টেড। কিঞ্জল বলে এরকম তো হতেই পারে যে সোশ্যাল মিডিয়া সাইটে অনন্যা হোমস্টের বিজ্ঞাপনে মিতার ছবি দেখে আততায়ী মিতাকে গীতা ভেবেছে এবং সেই ব্যক্তি কুহেলিকে এই হোমস্টেতে আসার জন্য ইনভাইট করেছে। হতে পারে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য।
হতে পারে সেই অনন্যা অনাথাশ্রমে কোনো একটা ঘটনা ঘটেছিল, হতে পারে যে খুনি অনন্যা অনাথাশ্রমেই বড় হয়েছে। দামিনী অনিমেষকে বলে যে আপনার গল্পটা কিরকম সত্যি হয়ে যাচ্ছে, তাই না? এরপরেই আমরা দেখি কুহেলি মিত্রকে যে ছুরিটা দিয়ে খুন করা হয়েছে সেই রক্তমাখা ছুরিটা দামিনী একটা ব্রাউন পেপারের মধ্যে করে একটা ব্যাগে রেখে দেয়। কিঞ্জল জিউ আর টনিকে জেরা করে জানতে পারে যে অন্ধকার হওয়ার পর জিউর খুব ঠান্ডা লাগছিল, তাই সে চাদর নিতে ভেতরে এসেছিল, আর সেই সময় তার মনে হয়েছিল যে সে কাউকে একটা দেখেছে। আমরা দেখি দামিনী সবার উপরেই খুব সন্দেহজনক অঙ্গভঙ্গিতে নজর রাখছে। সারা রাত কেটে সকাল হয়ে যায়, তবুও পুলিশ আসে না। ইমার্জেন্সি আলোটা যে র্যাকের উপরে রাখা থাকে, দামিনী সেখানে এসে অনিমেষকে জিজ্ঞেস করে যে এই র্যাকটার হাইট কতটা হবে? 6 ফুটের ওপরে, তাই না? দামিনী নানা রকম প্রশ্ন মানে অনিমেষকে জর্জরিত করে দেয়। দামিনী অনিমেষকে বলে যে অনিমেষের গল্পে কৃতিকা মারা যায় আর এখানে কুহেলি মারা যায়। দামিনী অনিমেষকে বলে যে আপনার গল্পে যদি ঠিক এই রকমই ঘটনা ঘটতো তাহলে আপনি এরপর কি লিখতেন? অনিমেষ বলে হয়তো লিখতাম সেই অনাথাশ্রমে কোনো একটি মেয়ের ওপর দিনের পর দিন খুব অত্যাচার করা হয়েছে এবং সেই অত্যাচারের কারণে হয়তো মেয়েটিকে মারাও যেতে হয়েছে এবং পরবর্তীকালে তার বোন সেটারই প্রতিশোধ নিতে সবাইকে এভাবে খুন করছে। কিঞ্জল সবাইকে বলে যে ভবানী ভবন থেকে তাকে ফোনে জানানো হলো যে মনীষা সেনগোমস যেদিন মারা যায় সেদিন তার বডির পাশে একটি মেয়ের ছবি পাওয়া গেছিল। মেয়েটির নাম পিয়া দে। 15 থেকে 16 বছর আগে 27শে ফেব্রুয়ারি পিয়া দে সুইসাইড করেছিল। পিয়া দে অনন্যা অনাথাশ্রমেই বড় হয়েছে। সেই সময় পিয়াদের মৃত্যু নিয়ে প্রচুর জলঘোলা হয়েছিল, কারণ পিয়া দে অন্তঃসত্ত্বা ছিল। প্রেমিককে সেটা জানা যায়নি। প্রথমে অভিযোগ উঠেছিল যে তাকে খুন করা হয়েছে, কিন্তু পরে পুলিশ প্রমাণ করে দেয় যে এটা আত্মহত্যা। এই মৃত্যুর ঘটনায় দুজনের নাম জড়িয়ে পড়েছিল, মনীষা সেনগোমস আর কুহেলি মিত্র। মনীষা সেনগোমসের শরীরে ছুরির 27টা স্ট্যাবিং আর কুহেলি খুন হলো 27শে ফেব্রুয়ারি। কিঞ্জল বলে যে তার মনে হচ্ছে ওদের মধ্যে কেউ একজন আছে যে বিশ্বাস করে না পিয়াদে সত্যি আত্মহত্যা করেছিল। দামিনী একটা জায়গা থেকে কুহেলিকে পাঠানো ব্ল্যাকমেলের খামটা খুঁজে পায়। টনি সেই সময় দামিনীকে ফলো করছিল। সেটা দেখতে পেয়ে দামিনী টনিকে বলে যে এই খামটা মিতাকে দিয়ে দিতে। মিতা সেটা পাওয়ার পর খামটা কিঞ্জলকে দেয়। দামিনী কি করে এই খামটা পেল সেটা নিয়ে সবাই দামিনীকে সন্দেহ করতে শুরু করে। কুণাল বলে যে আগের দিন রাতে তার মনে হয়েছিল যে সে দামিনীকেই দেখেছে। ঠিক সেই সময় জিউ ঘরে ঢুকে বলে যে তারও মনে হয়েছে যে সে দামিনীকেই দেখেছিল যখন সে চাদর নিতে ঘরে এসেছিল। আর আমরা দেখি দামিনী পিয়াদের মৃত্যুর খবরের পেপার কাটআউটগুলো একের পর এক সাজিয়ে দেখছে। তাহলে কি দামিনী খুনগুলো করছে, নাকি এর পেছনে রয়েছে আরো কোনো বড় রহস্য? জিউ দামিনীকে গিয়ে সরাসরি চার্জ করে যে দামিনী কাল রাতে পাওয়ার কাট হয়ে যাওয়ার পর করিডোরে কি করছিল। জিউর এই কথা শুনে দামিনী জিউকে ঘুরিয়ে প্রশ্ন করে যে জিউ কাল রাতে অন্ধকারে বাংলোর ভেতরে কি করছিল। জিউ বলে যে তার ঠান্ডা লাগছিল তাই সে চাদর আনতে এসেছিল। দামিনী বলে তুমি চাদর আনতে এসেছিলে অথচ নিলে না, কি করছিলে? কুহেলি মিত্রর ঘরের সামনে গিয়ে সেলফি তুলছিলে। দুপুরবেলা মিতা আর কুহেলি যখন তাদের ঘরে কথা বলছিল তখন তুমি আড়ি পেতেছিলে। দামিনী জিউর কাছে জানতে চায় যে মিতা আর কুহেলির মধ্যে কি কথা হয়েছিল। দামিনীর ঘোরালো পেঁচালো প্রশ্নের চাপে পড়ে জিউ ঘাবড়ে গিয়ে দামিনীকে বলে দেয় যে দুপুরে সে মিতা আর কুহেলির কি কি কথা শুনেছে। মিতা বারবার বলা সত্ত্বেও কুহেলি কিছুতেই বিশ্বাস করে না যে মিতা আসলে গীতার যমজ বোন। কুহেলি মিতাকেই গীতা ভেবে বলে যে গীতা নিশ্চয়ই পিয়াদের ভাই অসীমকে সবকিছু বলে দিয়েছে, আর তাই কুহেলিকে এখানে ডেকে এনেছে ব্ল্যাকমেল করে টাকা চাওয়ার জন্য। কুহেলি মিতার কাছে জানতে চায় যে এখানে যারা যারা আছে তাদের মধ্যে অসীমকে। জিউর এই কথাগুলো শোনার পর দামিনী বেশ সন্দেহজনক অঙ্গভঙ্গিতে ওখান থেকে চলে যায়। আরো খোঁজ খবর নিয়ে জানা যায় যে পিয়াদে মানসিকভাবে অবসাদে ভুগছিল এবং শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী হওয়ার কারণে একটু খুঁড়িয়ে হাঁটত। পিয়াদে তার প্রেমিকের জন্য অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, কিন্তু প্রেমিক ফিরে আসে না, তাই মানসিক অবসাদে পিয়াদে আত্মহত্যা করে। দামিনী বলে প্রথমে পিয়াদের মৃত্যুটাকে খুন বলা হয়েছিল, কিন্তু পরে পুলিশ প্রমাণ করে দেয় যে সেটা আত্মহত্যা ছিল। হয়তো কোনো চাপে পড়ে সবাই বয়ান চেঞ্জ করেছিল। পিয়াদের মৃত্যুটাকে যদি খুন বলে ধরা হয় তাহলে 15 বছর পর পিয়াদের ভাই অসীম কেন সবাইকে খুন করছে সেই হিসেব মেলানোটা অনেক সোজা হয়ে যাবে। আর খুনি যদি ওদের মধ্যেই কেউ একজন হয়ে থাকে তাহলে ওদের সবার বয়স অনুযায়ী আজ থেকে 15 বছর আগে অসীমের বয়স ছিল ম্যাক্সিমাম 15 থেকে 16 বছর।
কিঞ্জল বলে, তার মানে যে বোঝা যাচ্ছে অসীম এই হোমস্টেতেই আছে, হয়তো আমাদের মধ্যেই কেউ একজন। দামিনী কিঞ্জলের থেকে জানতে পারে যে অনিমেষ আর কিঞ্জল ছোটবেলায় একই মিশনে পড়ত। তারপর প্রায় 15 থেকে 16 বছর পর তাদের আবার এই পাহাড়ে দেখা। কোনো একটা কারণে দামিনী সবার হাঁটার ধরনটা লক্ষ্য করছিল। দামিনী অনিমেষকে জিজ্ঞেস করে যে অনিমেষ যে গল্পটা লিখছে তার আইডিয়াটা সে কোথা থেকে পেয়েছে। তার কোনো বন্ধু কি তার মাথায় এই গল্পের প্লটটা দিয়েছিল? এটা বলতে অনিমেষ দামিনীকে তার গল্পের নোটবুকটা দেখায়, এটা বোঝাতে যে আইডিয়াগুলো অনিমেষের নিজেরই। অনেক ভাবনা চিন্তা, অনেক ভাঙা গড়া, অনেক কাটাকুটির পর একটা সম্পূর্ণ গল্প তৈরি হয়। নোটবুকটা দেখতে দেখতে দামিনী দেখতে পায় নোটবুকের শেষ পাতায় লেখা রয়েছে যে আততায়ী হলিডে হোমের এক কর্মচারীকে খাবারে বিষ প্রয়োগ করে হত্যা করে। অনিমেষ তো লেখাটা দেখে চমকে যায়, কারণ লেখাটা অবশ্যই অনিমেষের নিজের লেখা নয়। তাহলে অনিমেষের নোটবুকের মধ্যে এই লেখাটা লিখল কে? পুরো একটা দিন কেটে যাওয়ার পরেও পুলিশ না আসায় সবাই প্রচন্ড অস্থির হয়ে পড়ে। কারোর ফোনে কোনো নেটওয়ার্ক নেই, তাই পুলিশের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। পুরো একদিন কেউ কিছু না খেয়ে থাকায় সন্ধেবেলা পুডিং রান্না করা হয় সবার জন্য। সবাই পুডিংটা খাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই পুডিংটা খেতে খেতে মিতা অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ে। আচমকা এই ঘটনা ঘটায় সবাই খুব অবাক হয়ে যায়। মিতার চোখে মুখে জল দেওয়া হয়। দামিনী মিতার পালস চেক করে জানায় যে মিতা মারা গেছে। মিতার এইরকম ভাবে আকস্মিক মৃত্যু সবাইকে আরো চিন্তায় ফেলে দেয়। জিউর মনে পড়ে যে কিছুক্ষণ আগেই সে দামিনীকে রান্নাঘরে পুডিং এর কড়াইতে কিছু একটা করতে দেখেছে। জিউ সেটা সবাইকে বলে দেয়। তখন কিঞ্জল দামিনীকে বলে যে প্রথম থেকেই দামিনীর মুভমেন্ট কিঞ্জলের প্রচন্ড সন্দেহজনক লাগছে। দামিনী সবাইকে বোঝাবার চেষ্টা করে যে সে কিছু করেনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না। কুনাল এভাবে হঠাৎ করে মিতাকে হারিয়ে খুবই ভেঙে পড়ে। কুনাল সবাইকে ওই ঘর থেকে চলে যেতে বলে, কারণ সে মিতার সাথে কিছুক্ষণ একা থাকতে চায়। কিঞ্জল দামিনীকে বলে যে মিতার খাবারে আপনি কি মিশিয়েছিলেন? বাদাম? ভুলটা আসলে মিতারই, কারণ আগের দিন মিতা বোনফায়ারের আড্ডার সময় বলে ফেলেছিল যে বাদামে তার ভয়ঙ্কর অ্যালার্জি। ইতিমধ্যেই পুলিশ চলে আসে। অনিমেষ পুলিশদের সব ঘটনা খুলে বললে পুলিশরা বডিগুলো উদ্ধার করতে ভেতরে যায়, কিন্তু সবকটা ঘর তন্ন তন্ন করে খোঁজার পরেও তারা জানায় যে কোহেলি মিত্রর বডিটা ভেতরে থাকলেও মিতার বডিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই ভেতরের ঘরে গিয়ে দেখে সত্যি সেই জায়গায় মিতার ডেড বডিটা নেই। একটার পর একটা এরকম ঝটকায় সবাই প্রচন্ড ঘাবড়ে যায়। কোহেলি মিত্রর বডিটাকে বার করে আনা হয়, আর কিঞ্জলের কথা অনুযায়ী পুলিশরা দামিনীকে অ্যারেস্ট করে নিয়ে যায়। অনিমেষ তার নোটবুক থেকে দামিনীর লেখা একটা চিরকুট খুঁজে পায়। সেখানে লেখা দামিনীর ঘরে রাখা ব্রাউন পেপারের ব্যাগটা দামিনী অনিমেষকে তার নিজের ঘরে নিয়ে রাখতে বলেছে। অনিমেষ দামিনীর কথা মতো দামিনীর ঘর থেকে ব্রাউন পেপারের ব্যাগটা নিয়ে আসে। রাত্রিবেলা সবাই যে যার ঘরে বিশ্রাম নিচ্ছিল, ঠিক এমন সময় বাইরে থেকে মিতার গলায় সেই গানটা ভেসে আসে যেটা মিতা বোনফায়ারের সময় গাইছিল। শেষ নাহি যে শেষ কথা কে বলবে। মৃত মানুষের কণ্ঠে গান শুনে সবারই স্বাভাবিকভাবেই পিলে চমকে যায়। সবাই যে যার ঘর থেকে বেরিয়ে আসে। কিঞ্জল বলে যে সে বাইরে গিয়ে ব্যাপারটা দেখছে, বাকি সবাইকে বাংলোর ভেতরেই থাকতে বলে। গানটা চারিদিক থেকে ভেসে আসতেই থাকে। কিঞ্জল একটা রিভলভার নিয়ে গানটা যে গাইছে তাকে চারিদিকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পরে কিঞ্জল দেখে যে মিতা তার দিকে এই গানটা গাইতে গাইতে এগিয়ে আসছে। কিঞ্জল নিজেকে আর সামলে রাখতে না পেরে মিতার দিকে রিভলভার তাক করে বলে, তুমি কিছুতেই বেঁচে থাকতে পারো না গীতা, তুমি আমার দিদিকে মেরেছো, তোমাকেও মরতেই হবে। ঠিক সেই সময় দামিনী পুলিশদের নিয়ে চলে আসে এবং কিঞ্জলের হাত থেকে রিভলভারটা ফেলে দেওয়া হয়। অনিমেষ রিভলভারটা তুলে নেয়, কিন্তু অনিমেষ বুঝতে পারে না যে কিঞ্জল কি করে অসীম হতে পারে। দামিনী অনিমেষকে বলে, এখনো বুঝতে পারলেন না? কিঞ্জল আসলে আইপিএস নয়, বর্ধমানের এসপিও নয়। কিঞ্জলের প্রথম করা ভুল হলো, দামিনী যখন কিঞ্জলকে জিজ্ঞেস করেছিল যে মুর্শিদাবাদের এসপি অরুণ সেনগুপ্তকে কিঞ্জল চেনে কিনা, তখন কিঞ্জল বলেছিল যে সে অরুণ সেনগুপ্তকে চেনে, শুধু আলাপ হয়নি। কিন্তু অরুণ সেনগুপ্ত নামে মুর্শিদাবাদে কেন? কোথাও কোনো এসপি নেই। মনীষা সেন গোমসকে যে 27 বার ছুরি দিয়ে স্ট্যাব করা হয়েছে সেটা বাইরের কারোর পক্ষে জানার কথাই নয়, একমাত্র খুনি ছাড়া। দামিনী অনিমেষকে বলে যে অনিমেষের কাছে যে ব্রাউন ব্যাগটা আছে তার মধ্যেই রয়েছে সেই ছুরিটা যেটা দিয়ে কিঞ্জল ওরফে অসীম কোহেলি মিত্রকে খুন করেছে। পুলিশ কিঞ্জলকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। অনিমেষ দামিনীকে বলে, তার মানে মিতা মারা যায়নি, সবটাই নাটক ছিল। দামিনী বলে, এইটুকু রিস্ক তো নিতেই হতো।
কিঞ্জল পুডিং এর মধ্যে বাদাম মিশিয়ে দিয়েছিল, কারণ কিঞ্জল জানতো যে মিতার বাদামে অ্যালার্জি আছে। অনিমেষ সবাইকে জানায় যে ক্লাস 8-এ কিঞ্জল অনিমেষের মিশনে এসে ভর্তি হয়। মিশনের মহারাজ কিঞ্জলকে কোথা থেকে যেন নিয়ে এসেছিল। ওরা বরাবর ওকে কিঞ্জল নামেই জানতো, ওর যে অন্য কোনো নাম আছে সেটা কেউ জানতো না। পাহাড়ে আসার সময় রাস্তায় অনিমেষের সাথে কিঞ্জলে দেখা হয়। অনিমেষ অনন্যা হোমস্টেতে উঠছে শুনেই কিঞ্জল অনিমেষকে বলে যে সেও এই হোমস্টেতেই উঠবে, জায়গা না হলে সে অনিমেষের সাথেই শেয়ার করে নেবে। আর তাছাড়া কেউ না কেউ তো বুকিং ক্যান্সেল করতেই পারে। মিতা বলে দীপক মালহোত্রা। আসলে কিঞ্জলই দীপক মালহোত্রা সেজে অনন্যা হোমস্টেতে আসছিল। রাস্তায় অনিমেষের সাথে দেখা হয়ে যাওয়ায় তো দীপক মালহোত্রার আশা চলে না, তাই দীপক রূপী কিঞ্জল মুখে রুমাল দিয়ে ভয়েস চেঞ্জ করে বুকিং ক্যান্সেল করে দেয় এবং অনিমেষের সাথেই অনন্যা হোমস্টেতে আসে কিঞ্জল হয়ে। অনিমেষ দামিনীকে জিজ্ঞেস করে যে আপনি আসলে কে বলুন তো। দামিনী বলে যে সে একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। মনীষা সেন গোমস যেদিন পার্টিতে গেছিল সেই পার্টিতে দামিনীও উপস্থিত ছিল। ওয়াশরুমে মনীষার চিরকুট ফেলে দেওয়ার ব্যাপারটা দেখতে পেয়ে দামিনী ওটাকে তুলে নিয়েছিল, আর সেই চিরকুটে লেখা ছিল অনন্যা অনাথ আশ্রমের পিয়াদেকে খুনের প্রতিশোধ আজ। দামিনী ডিটেকটিভ মাইন্ড বলছিল যে কিছু একটা হতে চলেছে, আর ঠিক তাই হয়। সেদিন রাতেই খুন হয়ে যায় মনীষা সেন গোমস। এরপরেই দামিনী এই অনন্যা অনাথ আশ্রমের ব্যাপারে খবর নিতে শুরু করে। দামিনী যা যা জানতে পেরেছে তাতে এই অনাথ আশ্রমে অসহায় নাবালিকা মেয়েদের সাথে শারীরিক এবং মানসিক অত্যাচার করা হতো। মনীষা সেন গোমসের হাজবেন্ড নিশীথ সেন পিয়াদেকে প্রতিনিয়ত শারীরিকভাবে অত্যাচার করত, যার ফলে পিয়াদে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গর্ভপাতের জন্য পিয়াদেকে যে জায়গায় নিয়ে যাওয়া হয় সেটি অত্যন্ত নিম্নমানের খারাপ একটি জায়গা। অতিরিক্ত রক্তপাত এবং ইনফেকশনের ফলেই পিয়াদের মৃত্যু হয়, কিন্তু সোসাইটিতে তো আর এই কথা জানানো যাবে না, তাই পিয়াদের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উপস্থাপিত করা হয়। মনীষা সেন গোমসকে এই কাজে সহযোগিতা করেছিল কুহেলি আর গীতা। গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে দিয়েছিল আগে থেকেই মারা যাওয়া পিয়াদের দেহ, যাতে পুরো ব্যাপারটা দেখে আত্মহত্যা মনে হয়। আর এই সব ঘটনার সাক্ষী ছিল পিয়াদের একমাত্র ভাই অসীম। নিশীথ সেনের প্রতিপত্তি, ওপরতলার চাপ, গীতার বয়ান, এই সবকিছু মিলিয়ে পুলিশ প্রমাণ করে দেয় যে প্রেমিক তাকে ধোঁকা দেওয়ার কারণেই পিয়াদে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, তাই আত্মহত্যা করে। এই ঘটনার কিছুদিন পরেই অসীম অনন্যা অনাথাশ্রম থেকে নিখোঁজ হয়ে যায়, আর তার পরের বছরেই মহারাজের সাহায্য নিয়ে পৌঁছায় সেই মিশনে যেখানে অনিমেষ পড়ত। 15 বছর পর আবার ফিরে এসে অসীম খুন করে মনীষা সেন গোমসকে। গীতা সান্যাল যে কয়েক বছর আগে কোভিডে মারা গেছে সেই ইনফরমেশনটা অসীমের কাছে ছিল না। সোশ্যাল মিডিয়াতে অনন্যা হোমস্টের বিজ্ঞাপনে মিতার ছবি দেখে অসীম গীতা ভাবে এবং কুহেলিকেও অনন্যা হোমস্টেতে আসার জন্য অসীম ব্ল্যাকমেল লেটার পাঠায়, যাতে একসাথে কুহেলি এবং মিতা দুজনকেই শেষ করে দেওয়া যায়। কুহেলি মিত্রকে খুন করার পর অসীম জানলা দিয়ে ছুরিটা বাইরে ফেলে দেয়, হয়তো ভেবেছিল পরে ওটা নিয়ে নেবে, কিন্তু অসীম ছুরিটা পাওয়ার আগেই দামিনী ছুরিটা পেয়ে যায়। প্রথম দেখাতেই কিঞ্জলের পা দেখে দামিনীর একটু সন্দেহ হয়েছিল, কারণ দাঁড়িয়ে থাকা বা হাঁটার সময় কিঞ্জলের হাঁটু দুটো জোড়া থাকে, পায়ের পাতা দুটো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে। যাদের এই ধরনের পা থাকে তাদের পক্ষে কখনোই আইপিএস এ চান্স পাওয়া সম্ভব নয়। বাংলোর কাঠের ফ্লোরে প্রত্যেকের পায়ের আওয়াজটাই খুব স্পষ্ট, একমাত্র অসীমের পায়ের আওয়াজটাই একটু কম স্পষ্ট। যাদের জোড়া হাঁটুর সমস্যা থাকে তাদের ক্ষেত্রেই এই প্রবলেমটা হয়। যাদের প্রবলেমটা আরো বেশি অ্যাকিউট হয় তারা খুঁড়িয়ে হাঁটে। কুহেলির মৃত্যুর ঠিক আগেই দামিনী নিজের ঘরে ঢুকেছিল রুমের দরজাটা লক করতে। তখন সে কাঠের ফ্লোরে যে আওয়াজটা পেয়েছিল সেই আওয়াজটা অসীমের পায়ের আওয়াজের সাথেই মেলে, তাই দামিনী সবার হাঁটার ধরনটা বারবার লক্ষ্য করছিল। কারণ দামিনীর সন্দেহ হয়েছিল যে পিয়াদের খুঁড়িয়ে হাঁটার প্রবলেম ছিল, তাই তার ভাইয়েরও এই সমস্যাটা বংশগতভাবে থাকতেই পারে। কিঞ্জলের হাবভাব থেকে দামিনীর সন্দেহ হয়েছিল যে কিঞ্জল কিছুতেই বিশ্বাস করবে না যে গীতা সান্যাল আসলে কোভিডে মারা গেছে, কারণ যে মানুষটা ছোটবেলা থেকে নিজেকে তৈরি করেছে নির্দিষ্ট কিছু মানুষকে খুন করার জন্য, তার পক্ষে এই একই রকম দেখতে মানুষকে অন্য মানুষ ভেবে ছেড়ে দেওয়াটা খুবই সমস্যার। আর মিতা সেদিন বোনফায়ারের সময় বলেছিল যে তার বাদামে অ্যালার্জি আছে, সেই সুযোগটা অসীম ছাড়ল না। পুডিংয়ে বাদাম মিশিয়ে দিল যাতে মিতা ওটা খেয়ে মারা যায়। মিতা দামিনীকে জিজ্ঞেস করে যে কুহেলি মারা যাওয়ার পর দামিনীর বাকিদের কেন সন্দেহ হয়নি। দামিনী বলে ইমার্জেন্সি লাইটটা ওই র্যাকটা থেকে ডেফিনেটলি খুনি সরিয়ে রেখেছিল। র্যাকটার হাইট প্রায় 6 ফুটের মতন, আর এখানে যারা আছে তাদের মধ্যে দামিনী, অনিমেষ, কুনাল এবং অসীম ছাড়া কারোর হাইটই 5-6 এর বেশি নয়।
কুণালের ওপর সন্দেহ হওয়ার কারণ নেই, কারণ কুণাল সবার সামনেই এমার্জেন্সি লাইটটা আনতে গেছিল। অনিমেষের ওপর দামিনীর সন্দেহ হয়েও ছিল তার গল্পের জন্য, কিন্তু অসীম দামিনীকে এত ক্লু দিয়ে দিয়েছে যে দামিনীর আর সন্দেহের অবকাশ থাকেনি। দামিনী আগে থেকেই মিতা আর কুণালের সাথে প্ল্যানটা করে রেখেছিল, তাই মিতা মারা যাওয়ার অভিনয় করার পর কুণাল মিতার সাথে একটু সময় কাটাতে চায় বলে সবাইকে বাইরে বার করে দিয়েছিল। ওদের বাংলোতে একটা বেসমেন্ট আছে, মিতা সেখানেই লুকিয়ে পড়ে, কিন্তু মিতার বডিটা খুঁজে না পেয়ে কিঞ্জল দিশেহারা হয়ে পড়ে। এর মধ্যে আবার পুলিশ চলে আসে। পুলিশ আসার ব্যাপারটা কিঞ্জলের প্ল্যানের মধ্যেই ছিল না, কারণ কিঞ্জল তো আগের দিন পুলিশকে ফোনই করেনি, আর রাস্তাতেও কোনো ধস নামেনি। পুরোটাই কিঞ্জলে সাজানো। এছাড়াও পুলিশ আসার কারণে জানাজানি হয়ে যেতে পারে যে বর্ধমানের এসপির নাম শুভঙ্কর বাগচি, কিঞ্জল নয়। কুণাল ল্যান্ড ফোনে আগে থেকেই লোকাল থানায় ফোন করে রেখেছিল, তাই পুলিশ এসেছিল। দামিনীও নিজের পরিচয় দিয়ে লোকাল ইন্সপেক্টর তামাংয়ের সাথে আগে থেকেই কথা বলে রেখেছিল, তাই ওরা যখন দামিনীকে অ্যারেস্ট করার অভিনয় করে নিয়ে যায়, তার পরের কিছুক্ষণ সময় ওরা দূরে একটা জায়গায় লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর মিতা শুরু করে তার মায়াবী গান, আর তাতেই বেরিয়ে আসে কিঞ্জলের আসল রূপ। টনি দামিনীকে বলে, যখন প্রথমবার পুলিশ এসেছিল তখনই তো আপনি কিঞ্জলকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারতেন। দামিনী বলে, তখন দামিনীর হাতে সঠিক প্রমাণ ছিল না, তাকে প্রমাণের জন্য অপেক্ষা করতেই হতো। পরের দিন সকালে ওরা সবাই আবার নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বেরোনোর আগে অনিমেষ দামিনীকে জিজ্ঞেস করে যে তার নোটবুকে শেষ লাইন দুটো কে লিখেছিল, যেখানে লেখা ছিল আজ এই হলিডে হোমের কর্মচারীকে বিষ প্রয়োগ করে আততায়ী খুন করেছে। দামিনীর এক্সপ্রেশন থেকে অনিমেষ বুঝতে পারে যে লেখাটা আসলে দামিনীই লিখেছিল। দামিনী বলে, ওটা না লিখলে কিঞ্জলের মাথায় খাবারে বাদাম মেশানোর আইডিয়াটা আসতো কি করে? আপনি নিশ্চয়ই আমার লেখাটা দেখে কিঞ্জলকে কে কথাটা বলেছিলেন। খাবারে বাদাম মেশানোর আইডিয়াটা কিঞ্জলের মাথায় ঢোকানোর জন্যই দামিনী অনিমেষের নোটবুকে ওটা লিখেছিল, না হলে মিতার সাথে করা প্ল্যানটা দামিনী এক্সিকিউট কি করে করত? হোমস্টে মার্ডার্স এর রহস্য উদ্ঘাটন এখানেই শেষ। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্মিট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই বাই।